চোখ মেলে আবরণ, বিরক্তিতে কপাল কুঁচকে আসে। মৃদুভাবে থাপ্পড় মারে শ্রেয়ার মাথায়। চোখ তুলে তাকায় শ্রেয়া, চোখ তার জল জল করছে। আবরণের এহেন কাজে যেন সে খুবই খুশি। জোরে গাল টেনে দেয় শ্রেয়া। আবরণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। গাল টেনে দেওয়ায় সেই জায়গায় লাল হয়ে গিয়েছে আবরণের। শ্রেয়া ঠোঁট চেপে হাসে। তোমার বউ যদি তোমার গালে চুমু দেয় সেদিন ঘর থেকে বেরোই হতে পারবে না আবরণ জাহিদ। চওড়া হাসে আবরণ, সোজা হয়ে বসে শ্রেয়ার মুখোমুখি হয়। উৎসুক কণ্ঠে শুধায়। তোর কি মনে হয় কে অবরণ জায়েদকে মেয়ে দেবে? শ্রেয়া কপালে ভাঁজ ফেলে বড়দের মতো করে বলে। দেবে না কেন? কি কম আছে আমাদের আবরণের? তোর ভাগ্য ভালো পজিটিভ অ্যান্সার দিয়েছিস, নাহলে চুলের ঝুঁটি ধরে সম্পূর্ণ কেটে দিতাম। শ্রেয়া হাসে। আবরণ বুঝে আসে না এই বাচ্চা তার ধমক শুনু হাসে কেন, কি আশ্চর্য। আচ্ছা শোন বাচ্চা, তোরা এত লম্বা চুল কেন রাখিস? আমার তো দেখলে মাথা গরম হয়ে যায়। আমার বউয়ের সব চুল কেটে ঘাড় অবধি রেখে দেব। মাঝরাতে সাপ মনে করে না আমার জান চলে যায়। শ্রেয়া মুখ বাঁকিয়ে বলে। অতটুকুই বা কেন বাকি রাখবে? টেক বউ নিয়ে সংসার করবে, দারুণ হবে। শ্রেয়ার গাল চেপে ধরে আবরণ। শ্রেয়া তার চুল এলোমেলো করে দেয়। ফোঁস করে শ্বাস ফেলে আবরণ। জোরে টেনে দেয় শ্রেয়ার চুল। মাথা রাখে শ্রেয়ার কোলে। পেটে চাপ পড়ে তার, তবে প্রতিক্রিয়া দেখায় না। চুলে হাত বুলিয়ে দে ছাড়া, নাহলে মার খাবি। শ্রেয়া সুন্দর করে আবরণের চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মজা পায় সে। আবরণের চুলগুলো অনেক সুন্দর। হাত দেওয়ার সাথে সাথেই চুলের ভাঁজে মিলিয়ে যাচ্ছে যেন। ঘন কালো চুল শ্রেয়া টেনে দিচ্ছে। একটু বেশি বড় চুলগুলো ঘাড় দিয়ে ঠিকঠাকই আছে, শুধু মধ্যভাগের চুলগুলোই খানিকটা লম্বা। ভালো লাগে শ্রেয়ার, ঘ্রাণ নেয় সে। আবরণ, তোমার চুলগুলো ভীষণ সুন্দর। চর মেরে ঘাড় ভেঙে দেব, চুপচাপ কাজ কর। শ্রেয়া মুখ বাঁকায়। আবরণ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। ঘন ঘন শ্বাস ফেলছে আবরণ। শ্রেয়া চোখ টেনে নিজের কাজ করছে, তবুও ঘুম পাচ্ছে। ছোট ছোট হাতে আরো কিছু সময় চুল টেনে বোলাতে পারল না। না চাইতেও ঘুমে আচ্ছাদিত হয়ে গেল সে। মাথাটা এলিয়ে দিল আবরণের মাথার উপর। দুজনেই ঘুমে বিভোর। দরজায় চাপিয়ে বেরিয়ে আসে শ্রেয়না। ঠোঁটের কোণে হাসি ঝুলছে তার। পা টিপে এগিয়ে আসে আবরণ আর শ্রেয়ার সামনে। হাঁটু গেড়ে বসে। শ্রেয়ার চোখ যায় আবরণের দিকে। হাসি পায় তার, ঠিক যেন ছোট্ট বাচ্চা। আবরণ যখন জাগ্রত থাকে তখন কি ভাবটাই না নেয় এই ছেলে। গালগুলো হালকা লাল। শ্রেয়া টেনে দিয়েছে। শ্রেয়ানার মন চাইল আবরণের গাল ছুঁয়ে দিতে। ছোট্ট বাচ্চাই তো। শ্রেয়ার থেকে ছোট্ট আবরণ। চুলগুলো হাত দিয়ে ধরতে যায় শ্রেয়না। ঠোঁটের কোণে এখনো হাসি ঝুলছে তার। আবরণ যদি জেগে যায় তার পিণ্ডি চটকাবে নিশ্চয়ই। ভাবতে ভাবতেই হুট করে শ্রেয়নার হাত আটকে যায়। ফট করে চোখ মেলে আবরণ। ভ্রু কুঁচকে তাকিয়ে রয় শ্রেয়নার বড় হয়ে আসা আক্ষি জোগরের দিকে। আচমকা শ্রেয়না দূরে সরে আসে। কোনো রকমই বলে। আমার বয়ফ্রেন্ড আছে, আমি তোমার প্রতি আকর্ষিত নই। আমি আমি শুধু দেখছিলাম। আপনি আপনি শুধু কি দেখছিলেন? আমার বুকের হক মারতে এসেছিলেন? ততক্ষণে উঠে বসেছে আবরণ। শ্রেয়ার মাথা তার অরুর উপর রাখে। তারপর পূর্ণ দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। দেখো, কি দেখাতে চাচ্ছেন? আপনার বয়ফ্রেন্ডকে যা দেখান। চোখ মুখ কুঁচকে আসে শ্রেয়নার। কিরমির করে বলে। এক থাপ্পড়ে দাঁত সব ফেলে দেবো, বদতমিজ ছেলে। আবরণ চটে যায়। শ্রেয়নার মাথা সফায় রেখে উঠে দাঁড়ায় নিজের জায়গা থেকে। এতে করে আবরণের চুলগুলো আছড়ে পড়ে তার কপালে। কয়েক কদম এগোয় শ্রেয়নার দিকে। মেরে দেখান, আমিও দেখি ওই ছোট্ট বুকে কত সাহস নিয়ে ঘুরেন। আপনার জায়দের গায়ে হাত তোলা এতই সহজ? খুবই কঠিন। শ্রেয়নার ভাবশীলীন কথার পিঠে উত্তর দেয় না আবরণ। আরো দু কদম এগোয়। মুখোমুখি দাঁড়িয়ে শ্রেয়নার। বহুত কঠিন। ফট করেই মৃদুভাবে থাপ্পড় মারে শ্রেয়না। নরম গালে হাতের ছোঁয়া দিতে পেরে যেন ভেতরে ভেতরে সে বহুত খুশি। আবরণ জাহিদকে চর মেরে সে যুদ্ধ জয় করে ফেলেছে। কে জানে হঠাৎ কি ভূত চাপলো তার মনে।
আজব ঘটনাটা ঘটিয়ে ফেলল। আবরণ গালে হাত দিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাতেও ছিল না শ্রেয় না তাকে সত্যি সত্যি মারবে। আবরণের এহেন চাহনি দেখে বাঁকা চোখে তাকায় শ্রেয় না, হাত দুটো বগল দাবা করে বলে, এভাবে শয়তানের মতো দেখার কি আছে? সিনিয়র হই তোমার, চর একটার বদলে দুটো দিতে পারি। বড়রা আদব শেখানোর জন্য যা কিছু করতে পারে। আবরণ হুট করেই শ্রেয়নার দিকে ঝুঁকে যায়। তার ডান হাত শ্রেয়নার কাঁধ গলিয়ে মাথার পেছনে ঠেকিয়ে চেপে আনে খানিকটা নিজের দিকে। ঠোঁট চেপে চুমু খায় শ্রেয়নার বাম গালে। ফট করে সরে আসে সে, দরজার দিকে পা বাড়িয়ে বলে, এরকম রিয়েকশন দেবার কি আছে? জুনিয়র হয়ে আপনার একটার বদলে 4টে চুমো দিতে পারি। ছোটরা সম্মান প্রদর্শনের জন্য যা কিছু করতে পারে। শ্রেয়না বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হার্টবিট যেন ঘোড়ার গতিতে টকবগিয়ে ছুটছে। গাল এখনো ভেজা, আবরণের ঠোঁটের ছোঁয়া লেগে আছে তাতে। চোখ দুটো রসগোল্লার মতো হয়ে আসে শ্রেয়নার। ঠাস করে বসে পড়ে সোফায়, বাম গালে হাত দিয়ে বলে, এ ছেলে আস্ত একটা বেয়াদব। চিনতে ভুল হয়েছে শেষমেশ কিনা আমার গালে চুমু। ননসেন্স। জান নিয়ে নেবো তোমার। আবরণ জাহিদ খুন করে ফেলবে একদম। পরের দিন সকালে বাসার বাইরে টং দোকানের সামনে বসেছিল মিরাপ, আবরণ আর সানি। তাদের সুখের সীমা নেই, বিশেষ করে সানির। পরীক্ষার ডেট পেছানো হয়েছে, মাস্টারদের বিদায় অনুষ্ঠানের পর এক্সাম। এতদিন চিল করবে তারা, ভালো প্রিপারেশনও নেওয়া যাবে। সানি কোনোই দিয়ে খোঁচা দেয় আবরণের বাহুতে। আবরণ চা খেতে খেতে ভ্রু উঁচিয়ে তাকায় তার দিকে, ইশারায় জিজ্ঞাসা করে, সমস্যা কি? সানির সামনে ইশারা করে। আবরণ ঘাড় ফিরিয়ে সেদিকে তাকাতে নীরজ জাহিদকে দেখতে পায়। তার সাথে ইন্সপেক্টর সিনহা আর সৃজন। কিছু লোক অদূরে দাঁড়িয়ে আছে। মিরাপ আর সানি সুন্দরভাবে ভদ্র ছেলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবরণ পাত্তা দেয় না, নিজের মতো চা খেতে থাকে। তোমাকে হসপিটাল থেকে বের হবার অনুমতি কে দিয়েছে? হ্যাঁ, আমাকে গুলি করার অনুমতি কে দিয়েছে? সিনহা চোখ বড় বড় করে তাকায় আবরণের দিকে। এটা তাদের দ্বিতীয় সাক্ষাৎ। ছেলেটার সাহস কত, আইজিপি স্যারের কাছে কৈফিয়ত চায়। আমি তোমাকে গুলি করতে বলিনি। চোখ তুলে তাকায় আবরণ, ভ্রু কুঞ্চিত বাঁকা করে শুধায়, ও সিরিয়াসলি? ওদের আর্জি মেনে নিলেই তো আমার ক্ষতি করতো না। তোমাকে এসব কথা কে বলেছে? বলতে হয় না, আফরান সাইদ সবই জানে। এসছে এখন বালের খেজুর আলাপ জমাতে। জানতো ভাতেমার মতো চেহারা দেখতে ইচ্ছে করে না, তবু যখন তখন জ্বালাতে চলে আসে। আবরণ, জি। সিনহা হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে। এ কেমন ধরনের ছেলে? নীরজ জাহিদের দিকে তাকিয়ে আতঙ্কে ঢোক গিলে সে। সৃজন চুপচাপ প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। এসবে তার ইন্টারেস্ট নেই বলা চলে। নীরজ জাহিদ গম্ভীর কণ্ঠে পুনরায় বলে ওঠেন, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। মুখের লাগাম টানো বেয়াদব। আবরণ ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ায় বসা থেকে। 2 কদম এগিয়ে আসে, সামনাসামনি দাঁড়ায় নীরদের। লোক দেখানো বালের ঢং কেন করছেন বাব? আমি আপনার সো কল্ড বিশ্র নাটক দেখতে চেয়েছি? সারাদিন ছেলে ছেলে করে মুখের ফেনা তুলে ফেলেন, অথচ ছেলেকে জঙ্গিদের হাতে ছেড়ে দিয়ে বুক কাঁপে না? ন্যাকামো হচ্ছে চ্যাটের বাল চেপে। নীরদের ধৈর্যের যেন বাঁধ ভাঙে। এতগুলো লোকের সামনে অপমানিত হয়ে মেজাজ গরম হয়ে যায় তার। সবাই তাকে সম্মান করে, অথচ এই ছেলে এদের সামনেও তাকে অপদস্থ করছে। আবরণের গালে থাপ্পড় মারতে উদ্যত হয় নীরদ। শক্ত হস্তে নীরদের হাত চেপে ধরে আবরণ। ব্যথায় কপাল কুঁচকে আসে নীরদের, তবে হাত ছোটানোর চেষ্টা করে না, জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়। আবরণের মুখে রাগে টমেটোর মতো হয়ে গিয়েছে, নাকের পাটা ফুলে উঠেছে। সেই অবস্থায় দাঁত খিসে বলে ওঠে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার গায়ে হাত ওঠানোর আগে শতবার ভাববেন। মাটির নিচে পুঁতে ফেলবো। এসব নাম নাম বাপের খেলা সেখানে শেষ করে দেব। ফার্দার এই স্পর্ধা দেখাতে আসবেন না। ঝট করে হাত ছেড়ে দেয় আবরণ। বাঁশের সাথে হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। আর তাছাড়াও বাসায় তর্ক করে কি স্বাদ মেটে না? পাবলিক প্লেসে এসব বালের কীর্তি করতে আসলে ইজ্জতের ফালতে তো হবেই। আইজিপি শেষের কথাটা বিড়বিড় করে বলল আবরণ। মিরাব আর সানি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পেটে ফেটে হাসি আসছে তাদের, কিন্তু বহু কষ্টে সেটা দমিয়ে রেখেছে। সিনহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আর চোখে আবরণের দিকে তাকাতে ভুলছে না। ছেলেটা দেখতে সুন্দর, অমায়িক তার চাল চলন, হাসি, কিন্তু ভাষা কি ধরন! নীরজ জাহিদ পেছন ঘুরে হাঁটা ধরে, রাগে তার পা থেকে মাথা অবধি জ্বলে যাচ্ছে। ছেলেকে মানুষ করতে সত্যি ব্যর্থ তিনি। মাঝ রাস্তায় কেমন নাটক শুরু করে দিয়েছে। বেল্ট দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলতে পারলে শান্তি পেত। সিনহা নীরজ জাহিদের পেছন পেছন চলে গিয়েছে। সৃজন সেখানেই দাঁড়িয়ে আছে, একইভাবে পকেটে হাত গুজে। আবরণের দিকে দৃষ্টি তার। মিরাব আর সানি যেন দম ছাড়ল, ঠাস করে বসে পড়ল ব্রেঞ্চের উপর। অরুতে চাপড় দিয়ে বলল, আসলাম। আবরণ সেদিকে একবার তাকিয়ে পুনরায় দৃষ্টি ঘুরিয়ে সৃজনের দিকে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে, তুমি দাঁড়িয়েছো কার বলে ফেলতে যাচ্ছ না যে? সৃজন মুখভঙ্গি গম্ভীর করে বলে, দিন দিন উচ্ছানে যাচ্ছে অব্রান, লিমিটে এসো, কথা আছে। সৃজনের এহেন কথায় হেসে দেয় আবরণ। এগিয়ে এসে শরীরের সমস্ত ভর ছেড়ে দেয় সৃজনের উপর। বুকে বুক মিশিয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে রাখে। সৃজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ স্বাভাবিক। আবরণ ভর ছেড়ে ওভাবেই দাঁড়িয়ে বলে, বাল আমার, তুমি নাটক করতে এসছো? বড়দেরকে হাত তুলে না শালা। সৃজন এক হাতে ছাড়িয়ে নেয় আবরণকে, কিন্তু আবরণ সুপার গুলুর ন্যায় পুনরায় লেগে রইল সৃজনের সাথে। অস্পষ্ট সুরে বলল, আরেকবার সরিয়ে দিলে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। ইজ্জত গেলে তোমার যাবে, আমার তো ইজ্জত নেই, তাই না আছে হারানোর ভয়। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমাকে শান্তিপূর্ণভাবে আরাম করতে দাও। সকাল থেকে শ্রেয়নার মনে মেঘ জমেছে। সারা রাত ছটফট করেছে সে। একটু শব্দ হলেই দৌড়ে বিছানা ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়াতো। পরক্ষণেই বরফের মতো জমে যেত সে। পাশে পত্রপ্রেমিক যদি তাকে দেখে পালিয়ে যায়, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে কোনো চিঠি আসেনি। সকাল থেকে মুখ ভার তার। কোনো রকমে রাতটা কাটিয়ে ফজরের আজান শুনতে পেয়ে অজু করে নামাজ আদায় করে নেয়। কতদিন হলো নামাজ পড়া হয় না, এখন থেকে সব ঠিক করে নিবে ভেবেছে। সকাল সকাল রান্না বান্না করে বসে আছে শ্রেয়না। নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখতে চাচ্ছে। হয়তো লোকটা এখনো অসুবিধায় আছে, সেজন্য চিঠি দেয় না শ্রেয়নাকে। না হলে দেবে না কেন? পর মুহূর্তেই মনে পড়ল মেঘে জমে শ্রেয়নার কোনো বিপদ হলো না তো মানুষটার। 9টার দিকে শ্রেয়নাকে নিয়ে বের হয় শ্রেয়া। কেমন নির্জীব দেখাচ্ছে তাকে। চোখের নিচে কালির আস্তরণ দেখা যাচ্ছে। বিরস মুখে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে শ্রেয়না। চুলগুলোতে কোনো রকম কাকড়া মেরে রেখেছে। মাথার ওড়না পেঁচিয়ে রওনা দিয়েছে শ্রেয়ার স্কুলের উদ্দেশ্যে। বাড়ির কাছে বিধায় এভাবে যেতে অসুবিধা হয় না। টং দোকানের সামনে আবরণকে দেখতে পেয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয়। আবরণ তাকে দেখেনি, দেখা দিতেও চায় না শ্রেয়না। কাল রাতের ঘটনাটা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলেছে পূর্বেই। অজ্ঞাত লোকটার চিন্তায় বিভোর সে। আবরণ তাকে তো এক ঠেলা দিয়ে ঠিক করে নেবে শ্রেয়না, শুধু সময় আর সুযোগের অপেক্ষা। শ্রেয়াকে গেট অবধি নিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দেয়। পই পই করে বলে দিয়েছে, শ্রেয়না অথবা সৃজন ব্যতীত কেউ ডাকলে যেন বাহিরে না আসে। শ্রেয়া ভদ্র বাচ্চার মতো মাথা দুলিয়ে দৌড়ে স্কুলের ভিতরে চলে যায়। সেদিকেই কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়না। সব কিছুতেই কেমন যেন বৃতৃষ্ণা ধরে গিয়েছে। জোরে শ্বাস নেয়, ধীর পায়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয় সে। প্রীতি আর সায়ান বারবার কল মেসেজ দিচ্ছে। তার ভালো লাগছে না এসব, কথাও যেন শান্তি নেই। সিনিয়র চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না কই তরিকো, রাগলে তোমায় লাগে চিকার মতো। আবরণের বেসুরো গলার বেফাস গানে রাস্তায় কুকুর অবধি লেস গুটিয়ে পালালো। শ্রেয়নার তাতে হেলদোল নেই। মাটির দিকে দৃষ্টি স্থির রেখে হাঁটছে সে। আশেপাশে ধ্যান দিচ্ছে না। একটু দ্রুত হাঁটুন, এইভাবে পা চালালে রাস্তায় জ্যাম লেগে যাবে। আবরণের কথার কোনো প্রতিক্রিয়া দেখালো না শ্রেয়না। চুপচাপ ওড়নার মুঠো চেপে ধরে হাঁটতে থাকে। আবরণ এবার এক লাফে দাঁড়িয়ে যায় শ্রেয়নার সামনে। শ্রেয়না থেমে যায়, চোখ তুলে তাকায় আবরণের দিকে। সমস্যা কি তোমার?
বখাটে পড়ে করছো কেন? আমি বখাটে ছিলাম না কবে? কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে আবরণ, ভ্রু জোড়া কুঁচকে রাখা, এক ঠোঁট দিয়ে উপর ঠোঁট চেপে ধরেছে, সিল্কি চুলগুলো ঝুঁকে আছে কিছুটা। আমার সামনে থেকে সরো প্লিজ। শ্রেয়নার কণ্ঠ কেমন যেন শোনালো। আবরণ সোজা হয়ে দাঁড়িয়ে যায়, গালে কিছুক্ষণ হাত বুলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রেয়নার দিকে। সমস্যা কি ম্যাডাম? মুখটাকে লটকে রেখেছেন কেন? শ্রেয়না অসহায় নেত্রে তাকায়, চোখে চোখ রেখে বলে। আবরণ আমায় জ্বালাবে না একদম, রাস্তা থেকে সরো। আবরণ এক ভ্রু উঁচিয়ে বলে। সম্পূর্ণ রাস্তা তো খালিই পড়ে আছে, যেতে চাইলে যান। আমি এই জায়গা দিয়েই যাব, পথ ছাড়ো। আবরণ কিছুটা ঝুঁকে আসে শ্রেয়নার দিকে, এতে খানিকটা অপ্রস্তুত হয় শ্রেয়না, মাথা পিছিয়ে নেয় কিছুটা, কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মন খারাপ? চলুন ঘুরিয়ে নিয়ে আসে। ননসেন্স। সিনিয়রকে ডেটিং এর অফার দিচ্ছ? কালকে চর খেয়ে কাল কি পুনরায় চুলকাচ্ছে? আবরণ গাল চুলকে বলে। গাল না, ঠোঁট চুলকাচ্ছে। মিস সিনিয়র, একটা চুমি খাই? আবরণের গালে জোরে থাপ্পড় মারে শ্রেয়না। আশেপাশে তেমন লোকজন না থাকলেও কম নেই, যে যার মতো চলাচল করছে, এদিকে দেখার প্রয়োজন মনে করছে না। এদের সমস্যাই এটা, রাস্তায় খুন হলেও যেন এসে বাধা দেয় না। নেক্সট টাইম বেহায়াপনা করতে আসলে মুখ ভেঙে দেবো একবার। সরো সামনে থেকে। আবরণ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, চুলে হাত বুলিয়ে বলে। কাজটা কিন্তু ঠিক করলেন না মিস সিনিয়র। আমি কাল্লা দেখেন কেন? আমি কি আপনার সাথে বাজে বিহেভ করেছে? দেখেছেন আপনি? হ্যাঁ, এখন যদি উল্টে পাল্টে কিছু করে বসে, তার দায় কে নেবে? শ্রেয়নার জ্বলন্ত চোখে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে। পারিবারিক শিক্ষা না থাকলে মানুষ এরকমই বেহারা হয়। তোমার বাবা মা শেখায়নি কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয়? আবরণ মাথা চেপে ধরে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ, শ্রেয়নার আশেপাশে ঘুরতে থাকে অনবরত। শ্রেয়না পা বাড়ায় বাসার উদ্দেশ্যে, আবরণ সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলে। যা বাবা, আমি কি এমন বলেছে যেভাবে চটে গেল? বালের মেয়ে মানুষ, অল্পতেই হট হয়ে যায়, মাথারের বাচ্চা। ফুটপাত ধরে হাঁটতে থাকে আবরণ, হাত দিয়ে এখনো মাথা চেপে ধরে আছে, হেলে দুলে হেঁটে চলছে, চাপা স্বরে বলে। মা নেই, বাপ নেই, পরিবার নেই, চোদ্দ গোষ্ঠীর কেউ নেই, শিক্ষাটা দেবে কে? স্কুল, কলেজ, ভার্সিটির টিচার, ওরা তো শালা টাকার ক্ষমতার দাপটে চলে। কেউ যেখানে নেই, শিক্ষাটা দেবে কে? বালের শিক্ষা, বাল ফেলতে মানুষ শিক্ষিত হয়। আমারও তো শিক্ষার দরকার নেই, যেমন আছে ভালো আছে। শ্রেয়না দিশেহারা হয়ে স্কুলের ভেতরে প্রবেশ করে। শ্রেজান বাসায় নেই, কোথায় আছে জানে না শ্রেয়না। কয়েকবার কলও করেছে শ্রেজানের নাম্বারে, ব্যস্ত দেখায় কল রিসিভ করছে না। শ্রেয়া স্কুল থেকে ফিরে কোচিংয়ের জন্য প্রস্তুত হয়। 8 থেকে নিয়ে 10 অবধি প্রাইভেট পড়াশোনা হয় তাদের স্কুলে। সন্ধ্যা থেকে রাত 9টা অবধি নাইট কোচিং করায়। শ্রেয়া প্রাইভেট পড়ার জন্য পাগলামি শুরু করে বিধায় শ্রেয়না তার একজন প্রতিবেশী আন্টির মেয়ের সাথে নিয়মিত পাঠিয়ে দেয় তাকে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে। শ্রেয়ার যেদিনই যেতে ইচ্ছা করে মেয়েটার সাথে চলে যায়, পরবর্তীতে শ্রেয়া অথবা আন্টি গিয়ে নিয়ে আসে তাদের। আজও গিয়েছিল শ্রেয়া। 8টায় বাসায় ফিরে তিশা, তখন শ্রেয়না ফ্ল্যাট থেকে বের হয়ে তাদের ফ্ল্যাটের দিকে পা বাড়িয়েছিল। তিশাকে দেখে থেমে যায় সে, হাসি মুখে শ্রেয়ার কথা জিজ্ঞাসা করতেই জানতে পারে শ্রেয়া তিয়াশার সাথে যায়নি, ইনফ্যাক্ট তার সাথে দেখাও হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিল শ্রেয়ার জন্য, সে না আসায় তৃষা কোচিংয়ে চলে গিয়েছে। শ্রেয়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, শরীরের অন্যটা ভালো মতো মাথায় পেঁচিয়ে নিয়ে রওনা হয় স্কুলের উদ্দেশ্যে, সাথে তার তৃষা। ইতিমধ্যে তৃষার আম্মু ওনার হাজব্যান্ডকে কল দিয়ে বলেছেন শ্রেয়াকে পাওয়া যাচ্ছে না, উনি যেন শ্রেজানকে কলে একটু ট্রাই করে। হন্তদন্ত হয়ে স্কুলে প্রবেশ করে শ্রেয়না, তৃষা তার সাথে। স্যার আজ জলদি ছুটি দিয়েছেন, এখন গেট বন্ধ করে দিবে দারোয়ান, স্কুলে কেউ নেই। দারোয়ানকে পেরিয়ে দ্রুত পদে স্কুলের ভেতরে চলে আসে শ্রেয়না, সব দরজায় তালা দেওয়া, বুক কাঁপে তার। তৃষা আর শ্রেয়না মিলে স্কুলের সব দরজায় হাত দিয়ে বাড়ি দিতে থাকে, যেন ভেতরে কেউ থাকলে সাড়া দেয়, কিন্তু কোনো রেসপন্স আসে না দেখে শ্রেয়নার মুখ যেন রক্ত শূন্য হয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে এসেছো এই সময়? গেটে তালা দেবো? শ্রেয়না দ্রুত দারোয়ানের নিকট যায়,
কোনো মতে জিজ্ঞেস করে। শ্রেয়াকে দেখেছেন চাচা? ও আসেনি? না তো, আজ শ্রেয়া আসেনি এখানে। কি হয়েছে মা? শ্রেয়না তবুও স্কুলের বাহিরের অংশের কোনায় কোনায় খোঁজে, কোথাও নেই শ্রেয়া। শেষে স্কুল থেকে বেরিয়ে আসে শ্রেয়না। পা টেনে টেনে হাসছে সে। বুকের ভেতর ঝড় বইছে, কপাল ঘেমে একাকার। বুঝতে পারছে না কি করবে, বুকটা ধড়ফড় করছে। আপু, আবরণ ভাইয়ার সাথে কি শ্রেয়া? হয়তো ওনাদের সাথেই থাকে সারাদিন। শ্রেয়নার পা জোড়া থেমে যায়, শান্ত দৃষ্টিতে তাকায় তৃষার দিকে। আসার পথে আবরণদের দরজা বন্ধ ছিল। শ্রেয়াকে নিয়ে কোথাও যায়নি তো? সেরকম হলে চড়িয়ে গাল লাল করে দেবো দুজনেরই। তৃষার সাথে শ্রেয়না দ্রুত পদে বাসায় ফিরে আসে। নিজেদের ফ্ল্যাটের সামনে যেতেই দেখতে পায় আবরণদের ফ্ল্যাটের দরজা খোলা। বুকে যেন শান্তি ফিরে আসে। তৃষার হাত চেপে ধরে দ্রুত ভেতরে প্রবেশ করে। মিরাব এক কোণে বসে ফোনে গেম খেলছে। সানি বই হাতে সোফায় পা তুলে বসে আছে, সম্পূর্ণ মনোযোগ বইয়ের ভেতরে। আবরণ ডাইনিং এর উপর চড়ে আছে, পরনে হাঁটু অবধি প্যান্ট, গায়ে হাতা কাটা টি শার্ট। মোবাইলের ভেতরে কিছু একটা করছে সে, ভ্রুজোড়া কুচকানো। শ্রেয়া কোথায়? হঠাৎ শ্রেয়নার আগমনে ততটাও অবাক হয়নি মিরাব সানি, যতটা না শ্রেয়নার প্রশ্ন শুনে হয়েছে। ফোন পকেটে পুরে এগিয়ে আসে মিরাব, কপালে ভাঁজ ফেলে বলে, শ্রেয়া, ও তো আমাদের সাথে নেই। শ্রেয়না গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে, তার এদিকে নজর নেই। পারলে যেন ফোনের ভেতরে ঢুকে পড়ে সে। পা দোলাতে দোলাতে ফোনে টাইপিং করছে কিছু একটা। শ্রেয়া কোথায়? কিছু একটা জিজ্ঞেস করছি আমি। মাতারি কি বলে সত্যি মিরাব? আমি তোমায় জিজ্ঞেস করেছি শ্রেয়া কোথায়। এ পর্যায়ে দৃষ্টি ঘুরিয়ে শ্রেয়নার দিকে তাকায় আবরণ। শ্রেয়নার দৃষ্টি শান্ত, তবে ভেতরে ভেতরে অশান্ত সে। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে তার। মুখ ভিজে জবজবে হয়ে গিয়েছে, যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবরণ ভ্রু কুঁচকায়। সমস্যা কি? আপনি রোগী সেচে চালাতে এসেছেন কেন? আমাকে দেখে ডাক্তার লাগে? ট্রিটমেন্ট করবো আপনার? শ্রেয়না দাঁত চেপে বলে। শ্রেয়াকে কোথায় রেখেছো? কপালের ভাঁজ গাঢ় হয় আবরণের, তবে পাত্তা দেয় না শ্রেয়নাকে। পুনরায় ফোনের দিকে দৃষ্টি দেয়। মিরাব এসে শ্রেয়নার মুখোমুখি দাঁড়ায়। শ্রেয়াকে তো সন্ধ্যায় বাসার সামনে দেখে গেলাম, কেন ও ঘরে ফেরেনি? চমকায় শ্রেয়না, চেপে ধরে তৃষার হাত। এতক্ষণ যে আশাটুকু বুকে জগিয়ে রেখেছিল সেটাও বুঝি মুচ্ছা গেল। কোনো রকমে কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়। সত্যিই জানো না শ্রেয়া কোথায়? মিরাব অবাক হয়ে বলে। সত্যি জানি না আপু। হঠাৎ তৃষার মা মিসেস রুকসানা সেখানে উপস্থিত হন, কম্পিত কণ্ঠে বলেন, শ্রেয়না, এইমাত্র আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসলাম। সন্ধ্যায় একটা কালো রঙের গাড়ি থেকে কয়েকজন লোক এসে শ্রেয়াকে নিয়ে যায়। শ্রেয়া তখন কাউকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছিল। বুঝতে পারছি না হঠাৎ এমন কেন হলো। তোমাদের পরিচিত কাউকে দেখলাম না সেখানে। শ্রেয়া কার সাথে কথা বলছিল? মিরাব অবাক নেত্রে তাকিয়ে থাকে আবরণের দিকে। সানির চোখ মুখ থেকে রক্ত সরে গিয়েছে, সেও হতভম্ব নেত্রে তাকিয়ে আছে আবরণের দিকে। আবরণ তার কপাল চেপে ধরেছে। হ্যাঁ, শ্রেয়ার সাথে তার দেখা হয়েছিল। মেয়েটার সাথে যাওয়ার জন্য বায়না ধরেছিল। ধমকে রেখে গিয়েছে আবরণ। মিরাব ও সানি বুঝিয়ে সুজিয়ে রেখে গিয়েছে শ্রেয়াকে। তাদের টাটা দিচ্ছিল মেয়েটা। মিরাব, সানি আর আবরণ তখন পরীক্ষা নিয়ে আলোচনা করতে ব্যস্ত ছিল, তেমন একটা পাত্তা দেয়নি শ্রেয়ার দিকে। তাদের সামনে দিয়েই কালো রঙের গাড়িটা গিয়েছে। ঘুণাক্ষরেও টের পায়নি তারা সেখানে শ্রেয়া ছিল। আবরণের ধ্যান ভাঙে তার পায়ে কারো স্পর্শ পেয়ে। শ্রেয়না হাঁটু গেড়ে আবরণের পা ধরে বসে আছে ফ্লোরে। চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে আবরণের খালি পায়ে। চমকায় আবরণ, টেনে নিতে চায় তার পা, কিন্তু শ্রেয়না অনেক শক্ত করে চেপে ধরে আছে। আবরণ প্লিজ একটু হেল্প করো আমায়। ভাইয়া কল ধরছে না। তোমার বাবা না আইজিপি, একটু ওনাকে বলে আমায় সাহায্য করো। ডুকরে উঠে শ্রেয়না। আবরণ ঝাড়া দিয়ে পা সরিয়ে নেয়, বিতৃষ্ণা নিয়ে বলে, মাতারি, তোর বাল চেপে কি দরকার হলে তার ঠ্যাং ধরে ছুড়ে থাক। আমার এখানে স্টেজ কেন? চল যা।
আবরণের মেজাজ চটে গিয়েছে, ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ লাগছে। হঠাৎ এরকম হবার কারণ খুঁজে পায় না সে। শ্রেয়না অসহায় নেত্রে তাকায় আবরণের দিকে। মিসেস রুকসা তখন মুখে আঁচল চেপে কাঁদছেন। শ্রেয়া মেয়েটা খুবই আদুরের, প্রায় সময় তাদের সাথে গিয়ে বসে থাকে, কত গল্প করে, কি সুন্দর করে হাসে। রুকসা শ্রেয়াকে ভীষণ ভালোবাসে, সেই জন্যই তো ফুটেজ চেক করতে গিয়েছিলেন তিনি। টুং করে নোটিফিকেশনের শব্দ হওয়ায় ফোনের দিকে তাকালো আবরণ। অজ্ঞাত আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট এসেছে, সেটাও ভিডিও মেসেজ। কৌতূহল হলো আবরণে, ক্লিক করলো নোটিফিকেশনে। শ্রেয়াকে একটা চেয়ারের সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, যেন কেউ ইচ্ছে মতো টেনেছে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, কপালের কিছু জায়গা কেটে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ে শুকিয়ে গিয়েছে। মুখে একদোলা কাপড় ঢুকিয়ে রাখা হয়েছে, চোখ দুটো লাল হয়ে আছে তার, ঝরঝর করে পানি পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে শ্রেয়ার ভীষণ কষ্ট হচ্ছে, ওভাবে থাকতে পারছে না মেয়েটা। পরপরই একটা ভয়েস মেসেজ আসে। আবরণ জাহিদ, কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে, আমারও ভীষণ কষ্ট হয়েছে জানিস। যখন আমার লোকগুলোকে তোর বাপ নিজের আয়ত্তে নিয়ে গেছিল, নির্মমভাবে পিটিয়েছে, তোর উপর হামলা করেছিলাম, ভেবেছি আইজিপি ছেলের কথা ভেবে হলেও আমার লোকগুলোকে ছাড়বে, কিন্তু তোর বাপ বুঝি তোকে মোটেও ভালোবাসে না। তিনি তার সিদ্ধান্তে অটল। খোঁজ নিয়ে জানলাম আইজিপি আর তোর সম্পর্ক সাপ নেউলের মতো। শুধুই আমার কয়েকটা বুলেট খরচ হয়েছে, সেই সাথে শুয়োরের বাচ্চা সে যেন আমার লোকগুলোকে চিমনি করে নিয়েছে। কতগুলো মেয়ে পাচার করার কথা ছিল, ছোট বাচ্চাদেরকেও সে ছাড়িয়ে নিয়েছে। সেজানের খোঁজ খবর নিয়ে জানলাম তার দুর্বলতা 2টো বোন। বড়টাকে তো হাতের কাছে পাইনি, তাই ছোটটাকেই তুলে এনেছি। আশ্চর্যের ব্যাপার কি জানিস, তোর সাথেও মেয়েটার সখ্যতা দারুণ, তোকে ভীষণ ভালোবাসে, তোর সাথে ঘোরাঘুরি করতেও দেখেছি। এবার আসল কথায় আসি, শোন, তোর বাপকে বলবি আমার লোকদের যেন ছেড়ে দেয়। সে যেন একবারেই কিছু করতে এলে জান নিয়ে নেব মেয়েটার। দেখতেই পাচ্ছিস কি করুণ অবস্থা করেছি, আরও হবে। ছোট দেহটা পিস পিস করে পার্সেল বানিয়ে তোকে 1 প্যাকেট পাঠাবো, বাকিটা সেজানের কাছে যাবে। পরপরই ব্লক করে দেয় ওপাশ থেকে। শ্রেয়না কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে, টান মেরে আবরণের হাত থেকে ফোন নিয়ে নেয়। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার, হাত দুটো অনবরত কাঁপছে, সেই সাথে সারা শরীর। ফোনটা হাত থেকে পড়ে যায় শ্রেয়নার, টলমল চোখে তাকিয়ে থাকে আবরণের দিকে। আবরণ দৃষ্টি ঘুরিয়ে রেখেছে, তার বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। বোন নেই তার, সে জানে না বোনের ভালোবাসা কেমন হয়। মাথা নিচু করে আবরণ ফোঁস করে নিঃশ্বাস ফেলে, বিরক্তিতে কপাল কুঁচকায় সে। মেয়েটা কিছুদিনের জন্য জীবনে এসে ছোট্ট একটা জায়গা করে নিয়েছে, বোঝাই যাচ্ছে বুকের ভেতর চিনচিন এক ধরনের ব্যথা অনুভব হচ্ছে। বিরক্তিতে সূচক করে আবরণ এই কি মহা ঝামেলায় ফেসে গেল। সামনে এলে শ্রেয়ার গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিত। কে বলেছিল তার জীবনে আসতে? এতটা অধৈর্য করে তুলতে তাকে। এখন তার হাঁসফাঁস লাগছে, ভেতরের অনুভূতিটা প্রকাশ করার মতো না। পুরনো ঘা যেন তাজা হয়ে উঠে আবরণের। শক্ত হাতে থাপ্পড় দেয় টেবিলের উপর, কাচের বাসনগুলো ঝনঝন শব্দ করে ওঠে। শ্রেয়না হাউমাউ করে কাঁদতে থাকে, মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। গলার ভেতরে সব ধলা পাকিয়ে আসছে, বুকে যেন তুফান বইছে। এতক্ষণ ধরে জমিয়ে রাখা অশ্রু কণারা ঝরে পড়ছে গাল বেয়ে। মিসেস রুকসা আর তিশা জড়িয়ে ধরে শ্রেয়নাকে, তাদের চোখেরও বাঁধ ভাঙছে। আমার বোনকে এনে দাও, প্লিজ এনে দাও। ওর কষ্ট হচ্ছে, ও কখনো এত কষ্ট সহ্য করেনি। ওর মুখ কেটে যাবে, শরীরে আঘাত লেগেছে। কেউ এনে দাও ওকে, বোন খুঁজছে আমায়, ওর কাছে নিয়ে যাও আমায়। পুনরায় কাঁদতে থাকে শ্রেয়না। সানি ও মীরা হতভম্ব নেত্রে তাকিয়ে আছে এখনো, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তাদের। শ্রেয়ার সাথে এসব কি হচ্ছে? মেয়েটা তো নিতান্তই বাচ্চা। শ্রেয়না কাঁদতে কাঁদতে উঠে পড়ল, দৌড়ে আবরণের সামনে এসে দাঁড়ালো, কন্দনরত অবস্থাতেই বলে ওঠে, আবরণ, ও তোমার ফ্যান ছিল, তোমার চোখে হারাতো, তোমার তো অনেক ক্ষমতা। প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ছোট্ট থেকে আমার বুকে আগলে রেখেছি আমি ওকে, কখনো একটু আঁচ লাগতে দিইনি। দেখো না কিভাবে মেরেছে আমার মেয়েটাকে, আমি সহ্য করতে পারছি না। একটু এহসান করো না আমার উপর, এনে দাও না আমার বোনটাকে। ও নিশ্চয়ই খুঁজছে আমায়,
ভাবছে আপু তাকে নিতে আসবে। কি হাল করেছো ওরা আমার বাচ্চাটার, প্লিজ আবরণ। বলতে বলতে আবরণের টি শার্ট চেপে ধরে শ্রেয়না। তার হাতের উপর মাথা রেখে পুনরায় উচ্চ স্বরে কেঁদে ওঠে। পেছন থেকে শব্দ করে তিশা মিসেস রুকসা কেঁদে ওঠে। মোটামুটি সবার কাছে খবর পৌঁছে গিয়েছে শ্রেয়া মেয়েটাকে কেউ কিডন্যাপ করেছে। হাহাকার পড়ে যায় সকলের মাঝে। কত প্রাণবন্ত চঞ্চল মেয়েটা, তার সাথে হঠাৎ এমন হলো কেন? এতটুকু মেয়ের সাথে কিসের শত্রুতা থাকতে পারে কারো? আবরণ, শ্রেয়াকে খুঁজে আনো প্লিজ। আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে সব কিছুর জন্য। ওকে খুঁজতে সাহায্য করো আমায়। তোমার সব কথা শুনবো আমি, যা শাস্তি দিতে চাও মাথা পেতে নেবো আমি সবটা। এক থাপ্পড়ের বদলে শখানুক আঘাত করো তুমি আমায়, তবু ওকে এনে দাও প্লিজ। আবরণ শ্রেয়নার বাহু ধরে তার মাথাটা এনে বুকের উপরে রাখে, চেপে ধরে সেথায়। নরম দেহটা লেপ্টে থাকে আবরণের শক্তপোক্ত শরীরের সাথে। চোখ বন্ধ করে শ্বাস নেয় আবরণ। বুকের ভেতর যেন ছলৎ করে উঠে শ্রেয়নার সংস্পর্শে এসে। ভেতরে কিছু একটা নাড়া দেয়। শ্রেয়না আবরণের টি শার্ট চেপে ধরে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। চোখের সামনে ভাসছে শ্রেয়ার নিষ্পাপ আতঙ্কিত চোখ জোড়া। তার বোনটা নিশ্চয় ভয় পাচ্ছে, তাকে ডাকছে শ্রেয়া। বলছে, কি আপু, বাঁচাও আমায়, নিয়ে যাও এখান থেকে, ওরা পচা আমাকে মারছে। সৃজন আর আবরণ মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনের মুখভঙ্গি অসম্ভব গম্ভীর। আবরণের আঘাত এখনো পুরোপুরি সারেনি। শরীরের মাঝে মধ্যেই চিনচিনে ব্যথা অনুভব হয়, পাত্তা দেয় না। এসব ব্যথাকে প্রশ্রয় দিলে শুধু তরতর করে বেড়েই যাবে। তোমরা অপরাধীদের ধরে ধরে তাতে চুল ফেলবে, আর সেইভাবে প্রাশ্চিত করতে হবে আমাদের মতো ছোট নিরীহ অবলা বাচ্চাদের। আচ্ছা। সৃজন চুপ হয়ে আছে। তার হাতে একটা রিভলভার, কোমরের কাছে শার্টের নিচে ছড়িয়ে আছে। আবরণের হাত খালি, ভাঙা দেওয়ালে এক হাত ভর দেয় সে। হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, চুলগুলো যেন সামনে এসে বিরক্ত না করে সেজন্য একটা সাদা কাপড় বেঁধে রেখেছে। মুখে চুইংগাম তার, সেটা চিবোচ্ছে, মাঝে মধ্যে আবার ফোলাচ্ছে। তারা যে এত বড় একটা মিশনে এসেছে সেদিকে খেয়ালই নেই আবরণের। স্যার ঠিকই বলেছিল, তোমাকে আনা মোটে উচিত হয়নি। সৃজনের কথায় চুইংগাম চিবানো বাদ দিয়ে শান্ত দৃষ্টিতে তাকায়, পর মুহূর্তেই আবারও চিবোতে থাকে। স্বাভাবিকভাবেই বলে, স্যারকে বালজিবের কথা বলছো? ওই ব্যাটের নিজে একা কিংবা একবার নাম নিয়েছ আর নিও না। শুভ কাজে এসছে, অমঙ্গলজনক নাম কেন চয়ন করছো? সৃজন উত্তর দেয় না, অপেক্ষা করে কালপ্রিটদের। সৃজন সহ আরও কয়েকজন এসেছে শ্রেয়াকে উদ্ধার করতে। সৃজনের ফোনেও সেম মেসেজ এসেছিল। এক প্রকার উন্মাদের মতো হয়ে যায় সে। আদরের ছোট বোনের এহেন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিল না। নিরজ্জায় দ্রুত টিম তৈরি করে পাঠিয়ে দেন সৃজনের সাথে। আবরণ মাঝ রাস্তায় চড়ে বসে গাড়িতে। সৃজন বহুবার নিষেধ করেছে তাকে, আবরণ শোনার পাত্র নয়। গো ধরে বসে আছে। নিরজ্জাইদের কানে এই কথা যেতেই তৎক্ষণাৎ নিষেধ করেন সৃজনকে, আবরণ যেন না যায় তাদের সাথে। আবরণ শোনার মতো ছেলে? মোবাইলটা সৃজনের কান থেকে নিয়ে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে মারে। তখন তারা ব্রিজ অতিক্রম করছিল। যদিও মোবাইল সৃজনের ছিল না, অন্য একজন অফিসারের ছিল। তারা একটা ভাঙ্গাচোরা একতলা বাসার নিচে দাঁড়িয়ে আছে, দেওয়ালে আড়াল করে রেখেছে নিজেদের। ভেতরেই শ্রেয়া সহ লোকগুলো আছে। সৃজনদের গুপ্তচর আছে। সন্দেহজনক লোকগুলোকে ধরে এনে উত্তম মাধ্যম দিতেই সব ফটফট করে বলে দিয়েছে। যাই হোক, তাদের জীবন বাঁচানো ফরজ। অন্যের জন্য পুলিশের হাতে নিজের জান কেন কুরবান করবে তারা? ভেতরে ঢুকবো। আবরান, তুমি এখানে অপেক্ষা করো, শ্রেয়াকে আমি পাঠিয়ে দিলে ওকে নিয়ে চলে যাবে। আবরণ সোজা হয়ে দাঁড়ায়, পেছনে ফিরে বাড়িটার উদ্দেশ্যে পা বাড়ায় সে। সৃজনের কথা কানে নেয় না। আবরান, স্টপ। সৃজনে মৃদু আওয়াজে চেঁচিয়ে উঠে। আবরণ শুনল না মনে হলো। হেলে দুলে এগিয়ে যাচ্ছে গেট পেরিয়ে মেন দরজার দিকে। আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো গার্ড রাখা হয়নি। সৃজন জানে এটা তাদের কোনো চাল হতে পারে, কিন্তু আবরণ তার কথা কখনোই শুনবে না। এই ছেলে কেন এসেছে বিপদ বাড়াতে? কি রে বাপ, ওখান থেকে বাড়ি ফেরার ধান্দা এসো বলছে?
সৃজন দীর্ঘশ্বাস ফেলে রিভলভার পেটের কাছে গুজে নিয়ে চলে আসে আবরণের পিছু পিছু। ইতিমধ্যে সম্পূর্ণ বাড়িটা তাদের লোক ঘেরাও করে ফেলেছে। ভেতরে যাচ্ছে শুধু আবরণ, সেজান আর কিছু অফিসার। দরজা আগে থেকেই খোলা ছিল। প্রবেশ করে আবরণ। বাইরে থেকে যতটা পুরাতন মনে হয়, ভেতরটা তার থেকে দ্বিগুণ পুরাতন লাগছে। অপরিষ্কার জায়গা। এদের ওপর নিচ যেমন অপরিষ্কার, বাড়িটাকেও সেরকম অপরিষ্কার বানিয়ে রেখেছে। আর কিছু সময় এখানে অবস্থান করলে আমার তো প্যানিক উঠে যাবে ব্রো। সৃজন হাত রাখে আবরণের কাঁধে, ঘাড় ঘুরিয়ে সতর্কতার সহিত চারপাশটা অবলোকন করে নেয়। একতলা বিল্ডিং, এখানে সেখানে ভাঙা আসবাবপত্র পড়ে আছে, প্রচুর ধুলো ময়লা, বেশিক্ষণ টিকে থাকা দায়। সামনে দুটো রুম দেখা যাচ্ছে, দরজা চাপিয়ে রাখা। পুরো বাড়িতে আলো ঝিলমিল করছে। আবরণ নাক চেপে আশেপাশে নজর বোলাচ্ছে। মাঝে মধ্যে গালি ছুটছে কিডন্যাপারদের উদ্দেশ্যে। সৃজন ততস্থ পায়ে এগিয়ে যায় দরজার দিকে। দেওয়ালে মাথা লাগিয়ে কিছু একটা শোনার প্রয়াস চালায়। আবরণ এসে তার পেছনে দাঁড়ায়, কান পাতে সৃজনের পিঠে। সৃজন সরিয়ে দেয় তাকে। আবরণ পুনরায় মাথা রাখে সেথায়, চোখ মুখ কুঁচকে বলে, বাসে বউ রেখে দেয়ালে হার্টবিট শুনছ? আমরা সিঙ্গেলও তো এমন থার্ড ক্লাস কাজ করি না। বালের বিয়ে করে লাভ কি হলো তোমার? সৃজন পেছনে ঘুরে চোখ রাঙায়। আবরণ চুপ হয়ে যায়। সৃজন তাকে ইশারায় কথা বলতে নিষেধ করে। হুট করেই রুমের দরজা খুলে যায়। বেরিয়ে আসে একজন লম্বা চওড়া সুঠাম দেহের লোক। সৃজন সাথে সাথে লোকটার মুখে চেপে ধরে দেওয়ালের সাথে ঠেস লাগায়। আবরণকে ইশারা করে পকেট থেকে রিভলভার বের করার জন্য। আবরণ মুখ বাঁকিয়ে সৃজনের পেটের কাছে হাত দেয়। দুষ্টুমি ভর করে তার চোখ মুখে। আচমকা সৃজনকে কাতুকুতু দেয় আবরণ। সৃজন কিছুটা নড়ে চড়ে চোখ রাঙায়। ঠোঁট চেপে আসে আবরণ। রিভলভার বের করে উল্টে পাল্টে দেখতে থাকে। ঠোঁট তার উল্টানো। সৃজন ফিস ফিস করে বলে, শ্যুট করো। কাকে? এখানে কালপ্রিটকে। আমাকে শ্যুট করতে চাচ্ছে। আবরণ অস্ত্রটা পরোক্ষ করে নির্বাকভাবে বলে, অনুমতি দিলে অবশ্যই করব। আমি আবার বড়দের কথা অমান্য করি না। আবরান, শ্যুট হিম। শার্টটাকে আর আটকে রাখতে পারছি না। আবরণ শক্ত হাতে রিভলভারটা লোকটার বুকের কাছে চেপে ধরে। চোখ মুখ কুঁচকে নিম্ন আওয়াজে বলে, সুমন্তের পুত, কলমা চাপ শালা। ফেরাউনের মতো মুখে কি কাদামাটি এসে পড়েছে? কলমে পড়, পড় পড় পড়। লোকটা এখনো ধস্তাধস্তি করছে সৃজনের সাথে। সৃজন চোখ মুখ কুঁচকে তাকায় আবরণের দিকে। এই ছেলে আর কিছুক্ষণ দেরি করলে নিশ্চয়ই ধরা পড়ে যাবে তারা। এরপর সোজা উপরে। 3টা গুলি শুনে আবরণ, তার হাত যেন ঝিঝি করে ওঠে, শরীর ঈষৎ কাঁপে। দ্রুত রিভলভারটা বাম হাতে নিয়ে ডান হাত ঝাড়ি দিতে থাকে আবরণ। কোন গালি দিলে যে শান্তি মিলবে বুঝতে পারছি না। এদের জন্য গালিও বুঝি রাস্তা ব্লক করে সন্ন্যাসীর পথ বেছে নিয়েছে। সৃজন কিছুক্ষণ সেভাবে লোকটাকে ধরে রাখে। কিছু সময় পর আস্তে করে শুয়ে দেয় মাটিতে। সাইলেন্সার লাগানো ছিল বিধায় শব্দ হয়নি গুলির। কিন্তু পরবর্তীতে এত লেট করলে হয় তুমি মরবে, না হয় আমি। স্টুপিড। আবরণ দেওয়ালে হাত দিয়ে বলে, আমি তো মরবো না, তবে তোমার মৃত্যুর নিশ্চয়তা দিতে পারছি না। সৃজন কথা বাড়ায় না আবরণ নামক পাগলের সাথে। দরজা ভেজানোই ছিল। উকি দেয় সৃজন। 3জন লোক আরামসে বসে তাস খেলছে। পাশেই শ্রেয়াকে বেঁধে রাখা। সৃজনের ভ্রু কুঁচকে আসে। এত কম লোক, তাদেরই পথ সহজ হয়ে গেল। আবরণ সৃজনের শার্ট টেনে পেছনে নিয়ে আসে তাকে। অতঃপর নিজের মাথা এগিয়ে দেয়। 3জন লোককে মাতাল অবস্থায় দেখে তারও কপালে ভাঁজ পড়ে। সৃজনের থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। আবরণ তার অপেক্ষায় রইল না। ঠাস ঠুস করে গুলি ছুড়ল 3জনের উদ্দেশ্যে। কাঁচা হাতে গুলি ছুড়ায় 2জনের গায়ে লাগলেও আরেকজনে বেঁচে যায়। আবরণ দৌড়ে গিয়ে চেপে ধরে তাকে মাটির সাথে। সৃজন হতভম্ব নেত্রে তাকিয়েছিল। আবরণ ধমকে ওঠে, কে রে মদ থোড়ি বড় ভাই, বালের মতো চেয়ে আছেন কেন? ধরবেন না নাকি? আমার শরীরে আপনার মতো শক্তি নেই, আসুন ধরুন। সৃজন দ্রুত পদে এগিয়ে আসে। ইতিমধ্যে তাদের টিমের কয়েকজন এখানে চলে এসেছে। সারা বাড়িতে আরো কয়েকজন লোক ছিল, যাদেরকে তারা আয়ত্ত করে নিয়েছে। খানকের সাও আর মানুষ খুঁজে পাশটা কিডন্যাপ করার জন্য? অপলচতে কিডন্যাপার।
লোকটাকে ছেড়ে দেয় শ্রেয়ার কাছে যায় আবরণ। শ্রেয়া তখন নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরণ দ্রুত হাতে দড়ি খুলে শ্রেয়ার শরীরে যেন কেটে লেগে আছে। মুখ থেকে কাপড় খুলে দেয় আবরণ। জোরে শ্বাস নেয় শ্রেয়া। চোখ দুটো তার বড় বড়, সেথায় যেন রক্ত জমে গিয়েছে। ঠোঁটের দুপাশে কিছুটা রক্ত জমাট বেঁধেছে। শরীর তীব্র ব্যথায় ঝাঁকি দিয়ে ওঠে। আবরণ কোলে তুলে নেয় শ্রেয়াকে। ঠোঁট চেপে চুমু খায় লাল টকটকে গালটায়। শ্রেয়া আবরণের গলা আঁকড়ে ধরে বুকে মাথা রেখে কুঁকড়ে থাকে। শরীর কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে তার। সৃজান এগিয়ে আসে তাদের দিকে। আবরণ দাঁত খিসে বলে, শালা তোমরা এক আবাল, যারা তোমাদের বালপাকনা অপরাধী তারও এক একটা আবাল। এইটা নাকি কিডন্যাপারদের ডেরা। শেমলেস পিপল। শ্রেয়াকে বুকে আগলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে আবরণ। সৃজান এক দৃষ্টিতে চেয়ে রয় বোনের আতঙ্কিত মুখশ্রীর দিকে। শক্ত হস্তে চেপে ধরে আছে আবরণের হাত। শ্রেয়না চিঠি হাতে নিস্তব্ধ হয়ে বসে আছে মেঝেতে। কিছুক্ষণ আগেই ব্যালকনিতে এটা পেয়েছে সে। অনুভূতিটা খুব দুর্বল। এখন অবধি চিঠির ভাঁজই খুলেনি। এতদিন কেন লোকটার চিঠি আসেনি? আজকের সময়টা তো তার জন্য সুখকর নয়। আবরণ সে কখন বের হয়েছে, এখন অবধি ফেরেনি। কোনো খবরই পাচ্ছে না শ্রেয়না। বাটার টোস্ট। আদৌ শ্রেয়ার কাছে পৌঁছিয়েছে তারা? জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজায় শ্রেয়না। কম্পিত হাতে চিঠি খুলে চোখের সামনে মেলে ধরে। শ্রেয়নার বুক কেঁপে ওঠে সম্বন্ধনটায়। চোখ ফেটে অশ্রুর কণারা গাল বেয়ে টপ টপ করে চিঠির পাতায় পড়তে থাকে। বাকিটুকু পড়ার সাহস হচ্ছে না তার। প্রচন্ড উত্তেজনায় শরীর তীর তীর করে কাঁপছে, বুক ধুকভুক করছে, ঠোঁট ভেঙে কান্না আসছে তার। অতিরিক্ত কষ্টে কেউ একটু সান্ত্বনার বাণী শোনালেই যেন অনুভূতি হয় শ্রেয়নারও তেমন দিন দুনিয়ায় ভুলে কান্না পাচ্ছে। কারো বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো। মন খারাপ, কষ্ট লাগছে, বুক ফেটে কান্না আসছে, কাঁদো, যত খুশি কাঁদো। এরপর আর কাঁদবে না, খবরদার। তোমার চোখের পানি সহ্য করতে পারি না। জানি না কেন আমার কল্পনার অর্ধাঙ্গিনী। আমি আজ আমার অনুভূতি বোঝানোর জন্য চিঠি দিইনি। আমার উপর ভরসা রাখো। শ্রেয়াকে ফিরিয়ে আনবো আমি। তোমার বাচ্চাকে তোমার বুকে ফিরিয়ে দেব। অচেনা মানুষটার প্রতি বিশ্বাস রেখো। এতে তোমার হৃদয়েশ্বর। শ্রেয়া বেঘোর ঘুমে আচ্ছন্ন। শ্রেয়না তাকে বুকের ভেতর চেপে ধরে আছে। ট্রিটমেন্ট করানো হয়েছে শ্রেয়ার। আবরণ তাকে নিয়ে এসেছে থেকে বুকের সাথে মিশিয়ে রেখেছে শ্রেয়াকে। প্রীতি আর সায়ন অদূরে চেয়ার পেতে বসে আছে শ্রেয়নার রুমের এক কোণে। বিছানার এক পাশে আবরণ বসে ফোন টিপছে, কিছু একটা টাইপ করছে। শ্রেয়না কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরণের দিকে। মাথা ব্যথা করছে, কপাল টানছে ভীষণ। নরম কণ্ঠে আবরণের উদ্দেশ্যে বুলি আওড়ালো, কোনো অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল যে সাহায্য করেছে তোমাদের? আবরণ ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় শ্রেয়নার উৎসুক আদল পানে। পুনরায় নজর ঘুরিয়ে ফোনে তাকায়। স্বাভাবিক কণ্ঠে বলে, সেখানে আমি একা গেলেও বাচ্চাটাকে ফিরে আনতে পারতাম। আমার অচেনা কে সাহায্য করবে? শ্রেয়ার মুখটা চুপসে যায়। প্রীতি সায়নের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। রাত এখন আনুমানিক 3টার কাছাকাছি। বাসার সামনে অনেকেই দাঁড়িয়েছিল। শ্রেয়াকে আনা মাত্রই সকলে এক প্রকার হামলে পড়ে। আবরণ দ্রুত তাদের পাশ কাটিয়ে শ্রেজানদের ফ্ল্যাটে নিয়ে আসে। তৃষা ও মিসেস রুকসা শ্রেয়নাকে তার বন্ধুদের সাথে রেখে চলে যায়। অনেক রাত হয়েছে। শ্রেয়না কপাল কুঁচকে তাকায় আবরণের দিকে। চুলগুলো স্বভাবসুলভ নিচের দিকে ঝুঁকে আছে। আবরণ মাথা খানিক নিচু করে ফোন ঘাটছে। শ্রেয়না বিড়বিড় করে বলে, প্রথমে ভার্সিটি, এরপর রাস্তায়, পরের বার পাশের ফ্ল্যাটে, সেদিন লিভিং রুমে, আজ তো আমার বিছানাতেই বসে আছে। না জানি পরবর্তীতে কোথায় স্থান করে নিবে এই ছেলে। সকাল সকাল ভার্সিটিতে গিয়েছিল শ্রেয়না। প্রীতি আর সায়ন ছিল তার সাথে। শ্রেয়াকে শ্রেজানের কাছে রেখে এসেছে। সেই সাথে তৃষা আর মিসেস রুকসা তো আছেই। শ্রেজান বাহিরে যায়নি, বাসায় শ্রেয়ার সাথেই আছে। শ্রেয়না জানতে পেরেছে শ্রেজান কোনো কোম্পানিতে জব করে না, বরং সে নীরদ জাইদের অ্যাসিস্ট্যান্ট পদে আছে, যাকে সবার থেকে হাইট করে রাখে নীরদ।
কারো বোঝার কার্য ছিল না সৃজন আলমের ব্যাপারে। শ্রেয়না কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি সৃজনের সম্পর্কে জেনে। সে যেন নির্বাক। ভর দুপুরে সূর্যের তেজ অধিক মাত্রায় বাড়ছে। রৌদ্র ঝাঁসে শ্রেয়নার মুখ গোলাপি হয়ে গেছে। বিশেষ করে গাল দুটো অতিরিক্ত ফর্সা মানুষের ক্ষেত্রে এরকমই হয়। রাস্তার আশেপাশে তেমন লোকজন নেই বললেই চলে। দোকানপাট বন্ধ করে হয়তো দুপুরের খাবার খেতে গিয়েছে। অতিরিক্ত গরমের প্রভাবে অতিষ্ঠ হয়ে লোকজন বাতাসের খোঁজে হয়তো ঘরে ফিরেছে। বাইরে তেমন বাতাসের আনাগোনা দেখা যাচ্ছে না। শ্রেয়না পরনে সবুজ রঙা ওড়না দ্বারা কপালের তপ্ত ঘাম মুছে। আশেপাশে কোনো গাড়ি নেই। পেয়েছিল সে জিজ্ঞেস করেছিল যাবে কিনা। তাদের নাকি গরম লাগছে, এই রোদে গাড়ি নিয়ে বের হতে পারবে না। শ্রেয়না অতিরিক্ত ভাড়া দিতে চাইলে গাড়ি চালক বলে, জীবন বাঁচানো ফরজ মামুনি, এই রোদে গাড়ি চালাতে পারবো না। শ্রেয়না ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে। গাছের ছায়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে রয়। কোমর ছাড়িয়ে পড়া লম্বা ঘন সিল্কি চুলগুলোতে শুধু একটা কাঁকড়া লাগিয়ে রেখেছে। চুলগুলো কোমর ছাড়িয়ে দুলছে। ওড়না দিয়ে মুখের কাছটায় কিছু সময় বাতাস করতে থাকে। সেদিন তুমি ঝামেলার মধ্যে না ঢুকলেই ভালো হতো। মীরাবকে ততক্ষণে জমির দুয়ারে পাঠিয়ে দিতাম। আবরণ চাইলেই কিছু করতে পারতো না। শ্রেয়না অপকটের সামনের শটান হয়ে দাঁড়িয়ে থাকা তিন যুবকের দিকে তাকায়। রাসেল, সজীব আর অনিকেত। অনিকেতের হাতে একটা হকি স্টিক। ভেতরে ভেতরে ভয় পায় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে তার। এরা কি তাকে হকি স্টিক দিয়ে পেটাবে? কি সাংঘাতিক চিন্তা ভাবনা আসছে শ্রেয়নার মস্তিষ্কে। অনিকেত এগোয়, তার সাথে রাসেল ও সজীব। ব্যাচমেট আমাদের, আর সাহায্য করছো জুনিয়র লাফাঙ্গা প্লাপানদের। ব্যাপারটা কি ফানি না? ওরা লাফাঙ্গা হলে তোমরা কোন দিক থেকে সাধু পুরুষ? পার্থক্য দেখছি না তো, বরং তোমাদেরকে বখাটে লাগছে। ওরা অন্তত এইভাবে রাস্তা আটকায় না মেয়েদের। শ্রেয়নার কণ্ঠ শান্ত তবে গম্ভীর। সজীব ও রাসেল বাঁকা চোখে তাকায়। হাস্যরত কণ্ঠে বলে, জুনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছ নাকি? ব্যাপার দেখে তো সেটাই মনে হচ্ছে। কার প্রেমে মজেছ? আবরণ, মীরার, সানির মধ্যে থেকে কার? শুনলাম তোমাদের পাশের ফ্ল্যাটেই উঠেছে, নাকি তিনজনকে সমান হয়ে ভালোবাসছো? শ্রেয়নার হার্টবিট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যেন। তাদের করা নোংরা উদ্দেশ্য শ্রেয়নার মস্তিষ্কে প্রবেশ করতে কিছুটা সময় নেয়। অনিকেত তাকিয়ে আছে শ্রেয়নার চোখের দিকে। শ্রেয়নার ভেতরকার রাগ যেন তার চোখ দ্বারা প্রকাশ পাচ্ছে। অনিকেত সময় জ্ঞান ভুলে ডুবে গেল যেন সেই মায়াবী আক্রোশ ঝরে পড়া আক্ষিদয়ের মাঝে। বুকের ভেতর কম্পন অনুভব করলো। শ্রেয়না তাকায় অনিকেতের চোখের দিকে। এগিয়ে যায় দুপা। চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। অনিকেত যেন আরো প্রশ্রয় পেল। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল শ্রেয়নার চোখের পানে। এত সুন্দর দৃষ্টি মেটার। এই দৃষ্টির মাঝে প্রাণ নাশ হলেও যেন আফসোস নেই। ব্যথায় মৃদু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সজীব। রাসেল শ্রেয়নার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই তার মাথায় হকি স্টিকের বাড়ি পড়ে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে থাকে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তারা চেপে ধরে রেখেছে নিজেদের মাথা। অনিকেতের দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকায় শ্রেয়না। অনিকেত টু শব্দটি করছে না। প্রাণপ্রিয় দুই বন্ধুর সমানে ব্যথায় চিৎকার করে যাচ্ছে। তাতেও যেন হুঁশ নেই তার। মেয়েটা তাকে হিপনোটাইজ করছে নাকি? শ্রেয়না এগিয়ে এসে অনিকেতের বাহুতে আঘাত করে। সঙ্গে সঙ্গে নিজের বাহু চেপে ধরে অনিকেত। শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। মেয়েটা ততক্ষণে নিজ গন্তব্যে পা বাড়িয়েছে। অবাক হয়ে দেখে যায় অনিকেত। অমন লম্বা চুলের এলোকেশী মোহনীয় নারীর প্রতি কোন পুরুষ দুর্বল হবে না? অনিকেত এতদিন খেয়াল করে দেখেনি। শ্রেয়না আলম সত্যি এক সুশ্রী মেয়ে, খুবই আকর্ষণীয় দেখতে। পুনরায় শরীরে আঘাত পড়ায় ব্যথায় কুঁকিয়ে উঠল অনিকেত। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। আবরণ লম্বা কদমে তার সামনে এসে দাঁড়ায়। মীরাব ততক্ষণে হকি স্টিক তুলে নিয়েছে নিজের হাতে। আবরণের ইশারায় মুখ বরাবর সর্বশক্তি জুগিয়ে বাড়ি দেয় মীরাব।
মুখ থেকে রক্ত বেরিয়ে আসে অনিকেতের, হয়তো দু একটা দাঁতও ভেঙে গিয়েছে। আবরণ তখন নিজ গন্তব্যে পা বাড়িয়েছে, বিড়বিড় করে গান ধরছে সে। তুম তো রুনা দিল মেরা, তুম তো রুনা দিল মেরা। শ্রেয়না বাসায় ফিরতেই দেখতে পায় রুহি বসে আছে সোফায়, চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে, চোখ যেন দেবে গিয়েছে খানিকটা, ডার্ক সার্কেল পড়েছে। শ্রেয়নার বুকের ভেতরটা কেঁপে ওঠে, দ্রুত গতিতে এগিয়ে যায় রুহির দিকে। শ্রেজান মাঝখানে এসে দাঁড়ায়, চোখ রাখে শ্রেয়নার চোখে, শান্ত কণ্ঠে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। শ্রেয়া ঘুমাচ্ছে, ওকে ডাকিস না। শ্রেয়না এক পলক তাকায় রুহির দিকে, যে এই মুহূর্তে অসহায় নেত্রে তাকিয়ে আছে তার দিকে, যেন কিছু বলতে চাইছে। শ্রেজানের দিকে তাকায় শ্রেয়না, তার চোখ মুখ অসম্ভব রকমের গম্ভীর, চোখের সাদা অংশের কোণে লাল হয়ে আছে, নাকের পাটাও লাল। শ্রেয়নার অবচেতন মন কিছু একটা বুঝে নিল, ব্যাগ চেপে ধরে ঘুমান্তরে দেহ টেনে হিঁচড়ে নিয়ে চলল নিজের রুমের উদ্দেশ্যে। রুহি দৌড়ে এসে আচমকা শ্রেয়নার পা চেপে ধরে, টপ টপ করে অশ্রুর ফোঁটারা গড়িয়ে পড়ে শ্রেয়নার নগ্ন পায়ে। ক্ষমা করো শ্রেয়ানা, আমায় দোষী আমি, পাপ করেছি, মাফ করো। তুমি শান্ত, তবুও কি চেয়েছি মন ভাঙত? ভোর হবে ঠিকই, রাত জানত। যতটুকু জড়িয়ে থাকা যায়। তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে, এভাবে কি আজীবন বাঁচা যায়? তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি সবটুকু দোষ তোমায় দিয়েছে, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছে। তোর এই ভাঙা গলার গান বন্ধ কর প্লিজ। মীরাব তার কপাল চেপে ধরেছে, ছানি তখন আবরণের গানে মুগ্ধ, এক দৃষ্টিতে চেয়ে আছে আবরণের মুখ পানে। গোলামের সম্বন্ধে তোকে বলছে আমার প্রশংসা কর, শুয়োরের বাচ্চা, পাছে আগুন লাগিয়ে দেব তোর। ভালো না শোনানো চুপচাপ গিলে নিবি, হারামের বাচ্চা। মীরাব বিরস মুখে চেয়ে থাকে, সানি কিটিমিটিয়ে হাসে, মজা পেয়েছে আবরণের জবাবে, এতটাও মন্দ গায় না ছেলেটা। আবরণের গলার টোন সত্যি মনোমুগ্ধকর, তোর ভালো লাগে না কেন? আবরণ লাথি লাগায় সানির পেটে, কিরমির করে বলে, এখানে দেখ, আবরণ জাইদের কণ্ঠের প্রেমে পড়ে গেছে, চল শালা। মীরা ফিক করে হেসে দেয়, সানি কাচুমাচু মুখ করে তাকিয়ে থাকে আবরণের দিকে, পাত্তা দেয় না আবরণ, বিছানায় এসে গা এলিয়ে দেয়, মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলে, যদি কখনো ভালোবাসো মন চাইলে কাছে এসো, যদি কখনো দম বন্ধ হয়ে আসে আমার জীর্ণ শীর্ণ বুকি না হয় খানিক সময় মাথায় রেখো। ঘুম থেকে উঠে জাইদ ভিলার দিকে পা বাড়িয়েছে আবরণ, মীরাবের থেকে 20 টাকার একটা নোট নিয়ে অটোতে চেপে বসেছে, দু পা কাঁপাচ্ছে অনবরত, ফোনের কিছু একটা করছে, মূলত সে তার পড়া কমপ্লিট করতে ব্যস্ত। সারাক্ষণ যতই লাফাঙ্গার মতো আচরণ করুক, সময় সুযোগ বুঝে পড়ায় ডুবে দেয়। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই নেমে ভাড়া মেটায়, দারোয়ান তাকে দেখে গেট খুলে দিয়েছে। আবরণ বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বলে, লতু ভাই, মাথাটা এখনো চটচট হয়ে আছে, তেল দিলে নতুন করে চুল গছানোর সম্ভাবনা রয়েছে। লতিফ নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই মুখ বাঁকায়, আবরণের কথাটা তার মোটেও পছন্দ হয়নি। আবরণ দ্রুত পদে সিঁড়ি বেয়ে উঠতে থাকে, শেষ বাজাচ্ছে সে, করিডোর পেরিয়ে নিজের রুমে প্রবেশ করে, চোখ বন্ধ করে শ্বাস নেয় আবরণ। নিজের রুমের থেকে শান্তি কোথাও আসে নাকি? সে এই বাড়ি ফিরে নিজের কক্ষের টানে, আলিশান কামরা তার। আবরণ ঝটপট ব্যালকনিতে চলে যায়, বেশ বড় সড়ো ব্যালকনি, যার এক সাইডে মিনি সাইজের পুল, বসার জন্য এক্সট্রা চেয়ার বরাদ্দ করা আছে। আবরণ পুলের সাইডে গেল না, বরং বিপরীত দিকে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল, তাকিয়ে রইল বাহিরের দিকে। বাগানে কড়া সিকিউরিটির ব্যবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে আবরণ। আজরাইল কোন দিক দিয়ে হামলা করবে টেরও পাবে না মিরাজ সাইদ, শালা বাড়িটাকে জেলখানা বানিয়ে রেখেছে। মনে হয় উনি জেলার, বাড়ির বাদবাকি সদস্যরা আসামি। যদিও বাড়িতে তেমন কেউ নেই, থাকবে কি করে? শয়তান নীরব থাকতে দিলে তো বাত্তামিজ। আবরণ
আবরণ বিড়বিড় করে আরো কিছু গালি ছুড়ে নীরদের উদ্দেশ্যে চোখ মুখ কুঁচকে তাকিয়ে রয় বাহিরে। পরক্ষণেই দৃষ্টি ফিরিয়ে নেয়। সিকিউরিটির পাল যতবার নজরে আসছে ইচ্ছে করছে মাথা ন্যাড়া করে বেল তলায় পাঠিয়ে দিতে। আচমকা ঠান্ডা হাতের মেলি ছোঁয়া পায় আবরণ, যা তার চোখ দুটো নিজের আয়ত্ত করে নিয়েছে। মুখ ভঙ্গি গম্ভীর হয়ে আসে আবরণের। জলত গম্ভীর স্বরে বলে ওঠে, দুনি ছাড়। আমাকে না দেখে চিনলে কি করে? আবরণ কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকায়। ওয়েস্টার্ন ড্রেসে আকর্ষণীয় লাগছে মেয়েটাকে। আবরণ দৃষ্টি ঘুরায়। বাড়ির আলাপ করতে এসছ? কি বলবি বলে বিদে হ, যা। মেয়েটা আবরণের ঘাড় চেপে ধরে দু হাতে, থুতনি রাখে তার কাঁধে। কলমি দানা, দুনি ডাকবে না, খবরদার। আবরণ এক ঝটকায় সরিয়ে দেয় দানাকে, চোখ পাকিয়ে কিরমির করে বলে, ফার্দার দলডলি করতে আসলে পাছার ছাল কুটিয়ে নেব। স্লাট একটা আসছে কলমির দানা। কিসের দানা রে? তোর দানা নাকি কবুতরের? দানা মেয়েটা আবরণের বাম পাশে এসে দাঁড়ায়, ঠোঁট ফুলিয়ে বলে, খবরদার, আমাকে অপমান করবে না। তুমি জানো না আমি ড্রামা প্রেমী। দুনি থেকে নাম দানা রেখেছি। দানা ডাকবে মানে ডাকবে। আবরণ এক পলক তাকায় দানার দিকে। চরম বিরক্ত সে। দানার হঠাৎ আগমন তাকে অতিষ্ঠ করে তুলছে। হয়েছে, এবার বিদে হ। দানা এগিয়ে আসে, ছুঁতে চায় আবরণের গাল, কিন্তু আবরণ জাইদের গাল স্পর্শ করা এতই সহজ। ঝাটকা মেরে হাত সরিয়ে দেয় আবরণ। দানা তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে ফুলে পড়ে। ঝপ করে শব্দ হয়, তার সাথে চারপাশে কিছু পানি ছিটকে আসে। কিছুটা আবরণের শরীরেও লাগে। আবরণ চাই, আমাকে অপমান করবে না, জানি মেরে ফেলবো। আবরণ উঠে দাঁড়ায়, বিরক্তিতে তাকায় একবার দানার দিকে। পরনে খয়েরি রঙের টি শার্ট, প্যান্টের খানিক উপর অবধি পরে থাকা। পোশাকটা শরীরের সাথে লেপ্টে আছে, যার দ্বারা শরীরের মেলি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবরণ দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। দানা পানি ছিটিয়ে দেয় আবরণের শরীরে। লোম দাঁড়িয়ে যায় তার। পিছু ফিরে হাঁটা ধরে কক্ষের উদ্দেশ্যে। পেছন থেকে দানা চেঁচিয়ে যায়, আবরণ, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আবরণ গটগট পায়ে রুম থেকে বেরিয়ে আসে। ব্যালকনির এক পাশে একটা ফুলের টব পড়ে আছে, যা আবরণ লাথি দিয়ে ফেলে দিয়েছে। দানা গালে হাত দিয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মুখে পানি ছিটিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে তো আমার করেই ছাড়বো। কতদিনের স্বপ্ন আমার, জাইদ ভিলার বউ রূপে পা রাখবো। মিসেস আবরণ দানা চাই। শ্রেয়নার ঘুম ভাঙে বেশ দেরি করে। সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছে তার। শ্রেয়া পাশে নেই। ঘড়ির কাঁটায় নজর যেতেই দেখতে পায় 10:30 বাজছে। আড়মোড়া ভেঙে উঠে বসে। মুখের সামনে তুড়ি বাজিয়ে কিছুক্ষণ ধ্যান ধরে তাকিয়ে থাকে। ফোলা ফোলা গাল দুটো হাত রাখে শ্রেয়না। হাস্যরত কণ্ঠে বলে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। মাথার উপর দু হাত রেখে কিছুক্ষণ শরীর দোলায় শ্রেয়না। ফোঁস করে শ্বাস ফেলে। ওয়াশরুমের দিকে পা বাড়াবে, তৎক্ষণাৎ রুমে আগমন ঘটে রুহির। হাসি মুখে এগিয়ে আসে সে। ব্রেকফাস্ট তৈরি, এসে খেয়ে নাও। শ্রেয়না মৃদু হেসে মাথা নাড়ে। রুহি মাথা নিচু করে বের হয়ে যায় রুম থেকে। শ্রেয়না সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাল রাতে শ্রেজানের সাথে তর্কাতর্কি হয়েছে শ্রেয়নার। এই প্রথম বড় ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। রুহিকে সে নিজেই রেখে দিয়েছে। কড়া গলায় বলেছে, পরবর্তীতে যদি রুহির সাথে কোনো রকমের ঝামেলায় জড়ায় তবে শ্রেয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে শ্রেয়না। যেহেতু সমস্যা তাদের দু বোনকে নিয়ে। রুহি যা চায়, যেভাবে চায়, শ্রেজান যেন সেভাবেই চলে। এসব কথা শুনে রাগারাগি করে ফ্ল্যাট থেকে বের হয়ে আসে শ্রেজান। সারা রাত বাড়ি ফেরেনি। রুহি অনেকক্ষণ কান্নাকাটি করেছে। শ্রেয়নার হাতে পায়ে ধরে মাপও চেয়েছে। শ্রেয়না সামলে নিয়েছে রুহিকে। বেচারির আর দোষ কি? হ্যাঁ, দোষ আছে। খুব বড় অপরাধ করেছে রুহি। হয়তো আগের মতো শ্রেয়নার সামনাসামনি সেরকম আসতে পারবে না। তবুও শ্রেয়না বুঝতে পারছে রুহির ভেতরকার অবস্থা। সে খুবই লজ্জাবোধ করছে। আর যে পাপ কাজ করে লজ্জা পায় তাকে স্বয়ং আল্লাহ তাআলাও সুযোগ দেন। আর সে তো তারই হাতে গড়া মানুষ। কেন সুযোগ দেবে না রুহিকে, যদি সে সঠিক পথে ফিরে আসে?
নোটিফিকেশনের শব্দে ঘোর কাটে শ্রেয়নার। মেসেজ এসেছে প্রীতির নাম্বার থেকে। বালিশের উপর থেকে ফোন তুলে নেয় শ্রেয়না। সামনে তাদের বিদায় অনুষ্ঠান, সেজন্যই মেসেজ করেছে প্রীতি। কি কি করবে, কি কি পরবে, কি খাবে, কখন পৌঁছাবে, কোন পার্লারে মেকআপ করবে, এত এত মেসেজ। ফোন হ্যাং করছে তার। শ্রেয়না কপাল চেপে ধরল। বিদায় অনুষ্ঠান না তো, এটা তার বিয়ের আয়োজন। ছাগল মহিলা। আবরণের পিছনে দাঁড়িয়ে আছে মীরাব সানি। ছাদের এক পাশে চেয়ার পেতে বসে আছে আবরণ। সামনে নানান ধরনের ফুল গাছ, ফুলও ফুটেছে, সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আবরণ, তুমি কি ভাবছো বলো তো? এই বিকেলে ছাদেই বা কি করছো? আবরণের গলা জড়িয়ে ধরে উপরোক্ত কথাগুলো বলে শ্রেয়া। আবরণ ফিচেল হেসে এক টানে তার হাত ঘুরিয়ে নিজের সামনে নিয়ে আসে। শ্রেয়া ফিক করে হেসে দেয়। মেয়েটার হাসতে কারণ লাগে না। আবরণ ভ্রু কুঁচকে তাকায় শ্রেয়ার দিকে, গম্ভীর কণ্ঠে বলে, এত কথা কিভাবে বলিস তুই? সামনে থেকে সর যা। শ্রেয়াকে পেছন দিকে ঠেলে দেয় আবরণ। শ্রেয়া আবরণের এহেন আচরণে গাল ফুলায়। মীরাব আর সানি কিটমিটিয়ে হাসে। তোর এখানে কি করছিস? এখান থেকে বিদায় হয় সব, একা থাকতে চাই। মীরাব ও সানি মুখ বাঁকায়। শ্রেয়াকে এসে কোলে তুলে নেয় সানি। মীরাব তাদের পিছু পিছু নেমে আসে ছাদ থেকে। আবরণ কপালে হাত রাখে। দৃষ্টি যায় সামনের টপে ফোটায় থাকা চন্দ্রমল্লিকা ফুলটার দিকে। হলুদ রঙের ফুলগুলো সুন্দর দেখাচ্ছে। আবরণ কিছুটা ঝুঁকে একটা ফুল তুলে নেয়। নাকের কাছে এনে ঘ্রাণ নিতে চায়। ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতেই চাইল। নাক মুখ কুঁচকায় আবরণ।